নমস্কার, দ্য ডেইলি সান থেকে স্বাগত এবং শুভেচ্ছা। তো যেটা মেন কথা বলতে চাইছি, এই যে দেখবেন বর্তমানে যে আমাদের লোকসভা নির্বাচন এখন চলছে ভারতবর্ষে এবং সব রাজ্য জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাকি যেসব টেরিটরি আছে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে সব জায়গাতেই লোকসভার ভোট চলছে। তো লোকসভা ভোটের মধ্যে দেখবেন বিজেপি বর্তমানে যে এখন রুলিং পার্টি আছে, অবশ্য সামনে ভোট চলছে, এখন রুলিং পার্টি বলে কেউ নেই। তো রুলিং পার্টি বিজেপি চাইছে 400 বার। দেখুন আমাদের হেডলাইনটা চলছে আপকি বার 400 বার। তো এই 400 পারের পেছনে লজিক কী? 300 পার বলতে পারতো, 350 বলতে পারতো, 450 বলতে পারতো, তো 400 কেন বললো? অ্যাকচুয়ালি 400 বলতে যেটা নর্মালি একটা প্রেডিকশন করা যায় যে আমাদের দেশে অনেক কিছু বিল আটকে আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো চাইছে এখন, কিন্তু সেইগুলো পাস করতে গেলে কী করতে হয়? আমাদের দুটো কক্ষ আছে, একটা নিম্নকক্ষ একটা উচ্চকক্ষ, মানে একটা লোকসভা একটা রাজ্যসভা। যে বিলগুলো রাজ্যসভা থেকে পাস হয়ে যায়, লোকসভা থেকে যেগুলো পাস হয়ে যাওয়ার পর সেটা কি হয় না, রাজ্যসভায় যায়, রাজ্যসভা থেকে পাস হওয়ার পর রাষ্ট্রপতি থেকে অনুমোদন আসে এবং সেটা বিলে পরিণত হয়। যেমন এনআরসি আগে একবার বিল হয়েছিল, ইভেন যেটা সিএ হয়েছে। তো এই বিলগুলো কিন্তু এই প্রসিডিওরই হয়। কিছু বিল থাকে অবশ্য রাজ্যসভা থেকে হয়। তো এইগুলোর পেছনে যে মেন কারণ আছে, দেখবেন যেটা আমরা দেখলাম বিজেপির ইস্তাহারে বা বিজেপি দিয়েছে, অনেকগুলো আছে। তার মধ্যে একটা আছে ইউনিয়ন সিভিল কোড, তাই তো? তো ইউনিয়ন সিভিল কোডটা কি না, ইউনিয়ন সিভিল কোডটা মোটামুটি সবাই জানো যে এক এবং অভিন্ন নিয়ম নীতি বা আইন। কেন বলছি, দেখুন আমাদের দেশ একটা অনেক বড়, জিওগ্রাফিক্যাল টেরিটরি বলো ওয়ার্ল্ডের 7th, মানে অ্যাজ এ আয়তনের দিক থেকে। তো আর পপুলেশনের দিক থেকে তো মেবি এখন সেকেন্ড আছে, বা হয়তো প্রপার ক্যালকুলেশন করলে একও হতে পারে। সেটা থেকে যেটা মেন কথা, আমাদের দেশে আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু আমাদের জন্য একটা আলাদা সংবিধান অনুযায়ী আইন হয়েছে, আরেকজনের জন্য আইন। দেশটা তো আমার একটাই, আমরা বলছি আমরা এখানে সবাই সমান। কনস্টিটিউশন গভর্নমেন্টও বলছে যে অ্যাজ এ সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অবশ্য এটা 1985-তে এটা সংবিধানে ইনপুট করা হয়েছিল যে ভারত একজন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু প্রথমে যখন সংবিধান রচনা করা হয় তখন কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা কথা ছিল না। এটা পরে এটাকে কী করছে, সংশোধন করেছে। তো তখন সংশোধনের জন্য কিন্তু এই লোকসভা রাজ্যসভা থেকে বিল পাস করে এইভাবে করেছে, যেটা যেটা আমরা পরে আমরা জানি, আমাদের জেনারেশন জানে যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না। তো যাই হোক, তো এই যে বিলগুলো পাস করতে হবে তার একটা মেজরিটি লাগে। তো যার জন্য কেন্দ্রীয় সরকার চাইছে যে এই বিলগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি, তো তার জন্য কী আপনার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, লোকসভা রাজ্যসভা দুটোতেই মেজরিটি দরকার হয়। তো তাই জন্য বলছে যে আপনি বার 400 পার একটা ক্যালকুলেশন করেছে। যেখানে অপোজিশন পার্টি, যেসব পার্টিগুলো আছে, তারা বলছে যে সংবিধান বলে কিছু থাকবে না, পরে ভোট দিতে পারবো না। মানে একটা নেগেটিভ কিছু ভাবছি, কিন্তু সবসময় কি নেগেটিভ হয়? পজিটিভও তো হতে পারে যে অনেক কিছু ভালো, যেগুলো দেশের অ্যাকচুয়ালি প্রপার ডেভেলপমেন্ট হবে, আমরা সবাইকে সমান চোখে দেখতে পাবো। সবাই যখন একই নিয়ম আসবে, তো অটোমেটিক একটা সবাই চোখে সমান আসবে যে আমার জন্য যেই রুলস, আমি যেই দোষ করলে XYZ যে করবে তাও একই। তো এই জিনিসগুলো দেখার জন্য মেনলি আমাদের ইউনিয়ন সিভিল কোডটা, এটা আমার ব্যক্তিগত মতামত, ইউনিয়ন সিভিল কোডটা দেশে দরকার আছে। কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম হতে পারে না, বা একটা একটা রিলিজনের জন্য একটা আলাদা, আরেকজনের আলাদা, এটা না। একটা দেশে থাকি একটাই রুলস থাকবে, যে ক্রাইম করবে বা যে যাই হোক দোষ করবে, এই করবে, সবার জন্য একই আইন। এটা তো একটা গেল। তো ইউনিয়ন সিভিল কোডটা সেটা সবার আগেই ভারতবাসী হিসাবে চাইবো যে সবার জন্য প্রযোজ্য হোক, সবাই সমানভাবে থাকুক এবং এই করুক। তো তুমি বলো। আর বিজেপি যেসব ইস্যুগুলোকে এখন তুলে ধরেছে, তার মধ্যে এগুলো তো রয়েছেই। প্লাস আমার এটা মনে হয় যে বিজেপির যেমন 400 পার দরকার আছে, মানে 400+ সিট দরকার আছে, ঠিক আছে। আমার মনে হয় দেশের ভিতরেও বিরোধীদেরও একটা শক্তিশালী একটা জায়গা থাকাটা খুব দরকার। তো সেক্ষেত্রে একটা মানে কী বলবো, যদি যদি আমাদের দেশকে আরও বেশি শক্তিশালী হতে হয়, আমাদের দেশের ভিতরে বিরোধীদেরও শক্তিশালী হওয়াটা খুব দরকার আছে। যাতে কী হয়, যাতে কী হবে, আমাদের দেশেরও নানা রকম যে সমস্যাগুলো আছে তারা বিরোধীরা সেগুলো আমাদের সামনে তুলে ধরতে পারবে, ঠিক আছে, সরকারের সামনে তুলে ধরতে পারবে। তো আমার মনে হয় যে 400 পারটা যেমন বিজেপিরও দরকার আছে, ঠিক আছে, ঠিক তেমনই আমাদের বিরোধী দল যেগুলো রয়েছে তাদেরও শক্তিশালী হওয়াটা খুব দরকার আছে। তাদেরও উচিত
যে পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরা মানুষের সামনে, ঠিক আছে, নেগেটিভ জিনিসগুলোকে বাদ দিয়ে পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরাটা খুব দরকার, ঠিক আছে। সেই জন্য আমার মনে হয় সবাইকেই পজিটিভ রাজনীতি করা উচিত দেশের জন্য সবার আগে পজিটিভ রাজনীতি করাটা খুব দরকার আছে। তো এটা তো যেমন ঠিকই যে যেখানে অপোজিশন ভালো থাকবে সেখানে ডেফিনেটলি ডেভেলপমেন্ট ভালো হবে, কারণ অপোজিশন যদি ভুলগুলো না ধরাতে পারে তাহলে কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গায় সবসময় কী হবে না, একটা উইক পয়েন্ট থেকে যাবে বা গ্যাপ থেকে যাবে। কিন্তু অপোজিশন একটা লেভেলে একটা অপোজিশনের তেমন হওয়া দরকার যে না আমি ওখানে দেখবো যেখানে ইন্টারপ্রেট, যেমন সাপোজ একটা ঘটনার কথা বলছি, রাফেল যখন স্ক্যামটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে গেল, ধরো অ্যাজ এ কংগ্রেস অপোজিশন হিসাবে, বা রাফেল নিয়ে সারা দেশের কাছে প্রচার করলো অ্যাজ এ বর্তমান রুলিং পার্টি ইনভলভ আছে, রুলিং পার্টি স্ক্যামের সঙ্গে যুক্ত। ব্যাপারটা সবসময় এরকমই জোর করে লাগালে তো হবে না। পরে সেটা কী হলো না, পরে কংগ্রেসের যে লিডার, টপ লিডার সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চেয়ে এসছে। তো এই যে ব্যাপারটা আমাকে বুঝতে হবে যেটা আমাকে কোন খেতে ভালো দেশের যেখানে ইনভলভ হচ্ছে, হ্যাঁ কিছু কিছু পলিসি থাকে এই থাকে, যেমন তুমি কৃষকদের আইন নিয়ে যখন এর বিরোধিতা অপোজিশন করে, তো সেখানে পরে পরে মোদি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কিছু নিয়ম শিথিল করেছিল বা খুব ইজি করেছিল, কিছু বেনিফিশিয়াল আর ওর সঙ্গে অ্যাড করেছিল। এইগুলো বললাম ঠিক আছে, যে এখানে তুমি গভর্নমেন্ট ধরো তোমাকে 50% কি 80% কি 100% তোমাকে ফেসিলিটি দিচ্ছে, তুমি আমি চাইবো যে না আরও বেশি ফেসিলিটি পাক, আমার যে কৃষক ফার্মার যারা আছে তারা ফেসিলিটি পাক। তো সেখানে আমি যদি আরও বেশি করি তো আমি সেখানে আমি বলবো যদি গভর্নমেন্ট আরও বাড়াতে পারে ফেসিলিটিস। এইগুলো হচ্ছে কি সুষ্ঠু এবং ভদ্র এবং দেশের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যেগুলোর জন্য না, বিদেশ থেকে একজন আমার যেখানে আমার যাদের সঙ্গে আমার শত্রু, রিসেন্টলি পাকিস্তানের একজন এমপি পার্লামেন্ট থেকে আমাদের দেশের একজন ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দিচ্ছে বা ইনফ্লুয়েন্স করছে যে না আসবো না। এইটা হচ্ছে কি ওনার কী উচিত ছিল, বিরোধিতা করা উচিত ছিল যে ভাই আমাদের দেশের ইন্টারনাল ব্যাপার আমরা দেশের মধ্যে বুঝবো। ওনার মধ্যে প্রচুর কমপ্লেন থাকতে পারে, আমার বিরুদ্ধে প্রচুর কমপ্লেন থাকতে পারে, আমার কিছু অ্যাক্টিভিটিস ওনার ভালো লাগছে না, ওনারও অ্যাক্টিভিটি আমার ভালো লাগছে, এই নিয়ে ডিভোর্স সারা জীবনই হবে। কিন্তু বিদেশে একজন সাপোর্ট করবে এবং সেটা নিয়ে আমি খুশি হবো, আমি সেটার এগেন্স্টে আমি দেখবো, তার মানে কি আমি চাইছি যে আমার দেশে একটু ইনভলভ না বিদেশ থেকে করবো। এটা মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত। আর আসলে আমরা কাউকেই সাপোর্ট করছি না, আমরা সকলকেই সাপোর্ট করছি, ঠিক আছে। আমরা চাই যে ভারতের গণতন্ত্র শক্তিশালী হোক। ভারতের গণতন্ত্র শক্তিশালী যদি হতে হয় তার জন্য বিরোধীদেরও শক্তিশালী হতে হবে, ঠিক আছে, বিরোধীদেরও দরকার। কিন্তু ভুলভাল রাজনীতি যেন না করা হয়। ভুলভাল রাজনীতির মধ্যে এখন দেখছি আমি নানা রকমের ভুলভাল মন্তব্য করা হচ্ছে, ভুলভাল বক্তব্য দেওয়া হচ্ছে, একজন লিডার আরেকজন লিডারকে বাজেভাবে মন্তব্য করছে। এই জিনিসগুলো মনে হয় বন্ধ হওয়া উচিত। এই জিনিসগুলো বন্ধ হওয়া খুব দরকার আছে। এটা সুস্থ রাজনীতি হওয়া উচিত। এই কথাটা সবথেকে একটা যেটা বড় এক্সাম্পল হতে পারে বা এক্সাম্পল হয় যেটা আমার মনে হয় যে উড়িষ্যার বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে রবীন পটনায়কজি, দেখুন উনি ওনার রাজ্যে ফুল ডেভেলপমেন্ট করে যাচ্ছে। কখনো আপনি শুনেছেন যে ওনার সঙ্গে সেন্ট্রালের কোনো ঝামেলা আছে? কারণ উনি জানে যে সেন্ট্রাল থেকে আমি বেনিফিশিয়াল নেব, নিয়ে আমার স্টেটে তো ডেভেলপমেন্ট হবে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু ডেভেলপমেন্ট যেগুলো ট্রান্সফার করে উড়িষ্যাতে ট্রান্সফার করছে। প্যারাদ্বীপ দিয়ে যে বন্দরটা, অ্যাকচুয়ালি এটা আমাদের দুর্গাপুর এবং হলদিয়া বন্দরের জন্য প্রচুর প্রজেক্ট ছিল, যেটা উনি ওখানকার যে আছে ম্যানেজমেন্ট টিম আছে এবং গভর্নমেন্ট আছে, ওরা কী করেছে এই অনেক কিছু ডেভেলপমেন্ট বা অনেক কিছু প্রজেক্টগুলো কাজ বা ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলোকে ওরা ওদের অনেক কনভার্ট করে নিয়েছে বা ওখানে শিফট করে নিয়েছে। তো এইটার পিছনে সবথেকে কী হয়, পলিটিক্যাল জায়গায় হবে, কিন্তু আমার রাজ্য ডেভেলপমেন্টে যাবে। ইভেন সবথেকে যেটা বড় কথা, উড়িষ্যাতে কী হচ্ছে, নবীন পটনায়কজির সঙ্গে বর্তমান যে গভর্নমেন্ট আছে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে একবার অ্যালিয়েন্স হয়েছিল, পরে আবার অ্যান্টি হিসাবে, ইভেন এখনও অ্যান্টি হিসাবেই করছে। তো সেখানে কি সুষ্ঠু রাজনীতি হতে পারে? সুষ্ঠু রাজনীতি হবে। আমার সঙ্গে তোমার মতের বিরোধ আছে, তুমি আমার বিরুদ্ধে লড়ো, আমি তোমার বিরুদ্ধে লড়বো, পাবলিক আমাকে নমিনেট করবে কি তোমাকে নমিনেট করবে সেটা পাবলিকের উপর ছেড়ে দেবো, পাবলিক চয়েস করবে। আমি উইন হলে আমি উইন হবো, আপনি উইন হলে আপনি উইন হবে, কিন্তু ডেভেলপমেন্টটা নিয়ে কোনো জন্য হবে না, সব ওখানে পসিবল হয়েছে। তো এই জিনিসটা সব স্টেটে হওয়া উচিত এবং সব জায়গাতে হয়, যাতে কী হবে আলটিমেট বেনিফিশিয়ালি কী হবে না, ওই স্টেটের মানুষ হবে, কমন পিপল যারা আছে, নর্মাল মানুষ যারা আছে, সাধারণ মানুষ আছে, এরাই বেনিফিশিয়াল হবে। কারণ আলটিমেট তুমি আমি তো ওপরে, কিন্তু সাধারণ মানুষ তো সব থেকে বেশি, এবং বেনিফিশিয়াল আমরা কাদের জন্য লড়াই করি? সাধারণ মানুষের জন্য লড়াই করি। তো সাধারণ মানুষ যদি বেনিফিশিয়াল না পায়, আমার মনে হলো এটা আমি ভালো না, তুমি বললে তোমার ওটা ভালো না, তো সাধারণ মানুষ তো সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে। সাধারণ মানুষ যাতে কোনো মতো বঞ্চিত হয় না, রাজনীতি হোক, ডেভেলপমেন্ট হোক, এই জায়গা হোক, সব জায়গায় এটা প্রত্যেকেরই এরকমই হওয়া উচিত। তো আরেকটা যেটা হচ্ছে, এটা একটা নর্মাল একটা এক্সাম্পল হতে পারে
যখন 370 রিমুভ করা হয় ফ্রম কাশ্মীর থেকে, তো এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, প্রচুর হয়েছিল, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করেছে এবং সেটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। এটা একটা দেখার বিষয়, কারণ ভেবেছিল অনেক কিছুই হবে। তো এই যে 370 এটা একটা অনেক বড় একটা জটিল কেস ছিল, যেটাকে খুব সুন্দরভাবে সলভ করেছে। তো আমার মনে হয় এইসব জিনিসগুলো দেখে এই যে 400 বার আপকি বার বলছে বিজেপি সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাও দেখা উচিত এবং যাতে ডেভেলপমেন্টও হয় সেটাও দেখা উচিত, এবং কী কী প্রজেক্টগুলো আমাদের দেশের জন্য হলে ভালো, তাতে কী হচ্ছে। আমি প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, আমার এডুকেশন সেক্টরে ডেভেলপ হচ্ছে কিনা, আমার হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, আমার ফাইন্যান্স সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এফডিআই আসছে কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে মেন। তো সেই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে গভর্নমেন্টের কী একটা রিস্কি চলছে, গভর্নমেন্টের কী প্ল্যান চলছে। তো সেই বেস করেই মনে হয় প্রত্যেকেরই ভোট দেওয়া উচিত এবং ভোটটাকে জাস্টিফাই করা উচিত। বলো। আর আর তোমার কিছু বলার নেই, ঠিক আছে। এরপরে আমি একটা কথা আমি সবাইকে বলতে চাই, ঠিক আছে, যদি আমাদের চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ঠিক আছে, এবং আমাদের সঙ্গে থাকুন। শেয়ার করুন, এবং যেহেতু স্টার্টিংয়ে ভিডিওগুলো আসছে আস্তে আস্তে, প্রতিটা টপিক নিয়ে আমরা আস্তে আস্তে কনসেপ্টে ঢুকছি। এবার অনেক সময় কী হয়, আপনারা ওখানে সাজেশন দেবেন, কমেন্টে করবেন, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার আছে। অবভিয়াসলি আপনাদের কমেন্ট এবং সাজেশন আমরা অবভিয়াসলি নেবো, নাহলে আমরা ইমপ্রুভ করতে পারবো না। তো আপনারা ওখানে কমেন্ট সেকশানে ওখানে কমেন্টে লিখবেন, যারা যারা এই ভিডিওগুলো দেখবেন, যাদের কাছে ইউটিউবে এই ভিডিওগুলোকে সার্চিং বা আপনার সার্চ ইঞ্জিনে আপনাকে সাজেস্ট করবে বা আপনার ওয়ালে সাজেস্ট করবে, আপনি দেখে ওখানে কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লোককে শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।